আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় দেওয়া থাকে 1 ঘন্টা। প্রথমে দেখে নাও কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হয়। প্রথম হচ্ছে পৃথিবীর গতি, এরপর ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ আর হচ্ছে এশিয়া মহাদেশ। এই 4টি অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য পড়তে হয়, তো এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। তো চলো আমরা এখন এই কোশ্চেন পেপারের উত্তর এবং উত্তরগুলো দেখে নিই পরপর। দেখো, প্রথম হচ্ছে 1 নম্বর জায়গায় দেওয়া আছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। 1 × 6 = 6। একের দাগে দেওয়া আছে, দেখো অপসূর অবস্থান উত্তর গোলার্ধে শীত, গ্রীষ্ম, শরৎ না বসন্ত ঋতুতে হয়। তো অপসূর অবস্থান উত্তর গোলার্ধে হচ্ছে গ্রীষ্ম ঋতুতে হয়। 2 নম্বর ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 84 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর 3 নম্বর হচ্ছে ইরাকের একটি তৈলখনি হলো ঘাওয়ার, এরপর হচ্ছে কিরকুক, সাফানিয়া, ওমর। তো ইরাকের একটি তৈলখনির নাম হচ্ছে কিরকুক। এরপর 4 নম্বর হচ্ছে এশিয়ার বৃহত্তম বনভূমির নাম সাভানা, সেলভা, তৈগা না স্টেপ। তো এশিয়ার বৃহত্তম বনভূমির নাম তৈগা। 5 নম্বর থেকে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার না অ্যানেমোমিটার। তো বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে অপসূর অবস্থান ঘটে 3 জানুয়ারি, 4 জুলাই, 21 জুন, 22 ডিসেম্বর। তো অপসূর অবস্থান এটা হচ্ছে 4 জুলাই ঘটে অপসূর অবস্থান। ওকে, তো দেখো তোমরা যদি এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটাকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু এগুলো দেওয়া থাকবে। তোমরা গুগলে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করলে কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে। অ্যাপটিকে তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে যারা প্রথমবার ইনস্টল করছো, আর যারা আগে থেকে ইনস্টল করে রেখেছো তারা কিন্তু অ্যাপটিকে একবার আপডেট করে নেবে। অ্যাপের মধ্যে নতুন ফিচার অ্যাড হয়েছে। তো আমি এখানে তোমাদেরকে অ্যাপটিকে ওপেন করে দেখাচ্ছি। যারা প্রথমবার অ্যাপটিকে ইনস্টল করছো তারা কিন্তু তাদেরকে রেজিস্টার করতে হবে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে, ঠিক আছে, এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং তারপর এখানে রেজিস্টার করে নেবে। নিচে একটা এরকম পট্টি আছে, এটাকে কেটে দেবে। তো প্রথমবার ইনস্টল করার পর তোমাকে এখানে স্ট্রিম সিলেক্ট করতে হবে। এগুলো তোমাদের সিলেক্ট করা থাকবে না, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের এইরকম একটি অপশান আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের সামনে এইরকম অপশানটা চলে আসবে কাসান বলে, ঠিক আছে। তো ওকে বাটনে ক্লিক করে এখান থেকে স্ট্রিম সিলেক্ট করবে। যে ক্লাসের কোর্স তুমি দেখতে চাইছো সেই ক্লাসটিকে সিলেক্ট করে রাখবে। যদি সবগুলোই দেখতে চাও তাহলে সবগুলোই সিলেক্ট করবে। আমি সবগুলোই সিলেক্ট করে তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে ইয়েস বাটনে ক্লিক করলাম। এবার দেখো আমাদের সামনে এরকম চলে আসবে পেজটা, ঠিক আছে। তো এখান থেকে এটা কেটে দেবে তোমরা। তো দেখো এখানে প্রথমে রয়েছে অল কোর্স। এখানে ক্লিক করলে সমস্ত কোর্সগুলো যেগুলো এখানে দেওয়া আছে সেই কোর্সগুলো দেখতে পাবে। এখানে পেইড কোর্স মানে যে কোর্সটা তুমি পারচেস করেছো বা কিনেছো সেই কোর্সটা এখানে দেখতে পাবে এবং সেই কোর্সে দেখো এই কন্টেন্টে ক্লিক করলে তুমি সব জিনিসগুলো এখানে দেখতে পাবে, ঠিক আছে। যেমন এখানে ক্লাস 8-এর যে হিস্ট্রিতে যদি আমি ক্লিক করি এখানে পিডিএফগুলো দেখতে পাবো, ঠিক আছে। পিডিএফগুলো এখানে ক্লিক করে এখানে দেখতে পাবো। ভিউ পিডিএফে ক্লিক করলে দেখতে পাবে এবং ডাউনলোডে ক্লিক করলে তুমি এটা তোমার ফোনে ডাউনলোড হয়ে যাবে পিডিএফগুলো, ঠিক আছে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, দেখো চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া আছে, তারপরে হচ্ছে মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে, এখানে প্র্যাকটিস সেট দেওয়া আছে, ঠিক আছে। এখানে আরও টেস্ট কিন্তু তোমাদের জন্য অ্যাড করা হবে, ঠিক আছে। টেস্টগুলো তোমরা সেখানে টেস্ট করে নিতে পারবে, তোমরা কতগুলো পারছো কতগুলো পারছো না। এটা হচ্ছে পেইড কোর্স। এরপর দেখো নিচে ফ্রি ভিডিওস দেওয়া আছে, অনেক ফ্রি ভিডিওস রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো এই অ্যাপ থেকে। অনেক ফ্রি কোর্সে ভিডিওস এবং পিডিএফ দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। তারপর দেখো এখানে ডেইলি কিছু কুইজ এখানে আপলোড করা আছে, আরও কিছু কুইজ দেওয়া হবে, সেগুলো তোমরা অংশগ্রহণ করতে পারো। এরপর ইবুকস অপশান দেওয়া আছে, এখানে ইবুকস এখন দেওয়া নেই। ইবুক দেওয়া হলে তোমরা সেখানে কিনতে পারো ইবুকগুলো, অথবা ফ্রি ইবুকও দেওয়া হবে। এবার নিচে দেখো এই যে পেইড কোর্সগুলো রয়েছে ক্লাস 5, 6, 7, 8, 9, 10-এর। তো যে কোনো কোর্স তোমরা চাইলে তোমাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে কিন্তু কিনতে পারো, ওকে। তো সেই কোর্সের ডিটেল দেখার জন্য তোমরা কী করবে, এই প্লে লিস্টে ক্লিক করে কিন্তু এখানে ডিটেলসটা দেখতে পারো। প্লে লিস্টে ক্লিক করলাম, এরপর দেখো এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। কন্টেন্টে ক্লিক করলে এখানে কী রয়েছে সেগুলো তুমি দেখতে পাবে। যেমন এখানে বাংলাতে হিস্ট্রি, জিওগ্রাফি আমি ক্লিক করলাম। জিওগ্রাফি ক্লিক করলে এখানে দেখো প্রথমে পিডিএফ রয়েছে, পিডিএফগুলো এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমাকে এখানে বাই করতে বলবে, তারপর এখানে তোমাকে অনলাইনে পে করতে হবে, অর্থাৎ অনলাইনে তোমাকে এটা কিনতে হবে, ঠিক আছে, টাকা দিতে হবে, তবেই কিন্তু তুমি এগুলো নিতে পারবে। এগুলো ভিডিও আছে, ভিডিওগুলো তুমি দেখতে পারবে। এছাড়াও আরও অনেক কিছু তোমাদের অ্যাড করা হবে, ঠিক আছে, এগুলো যা আছে তাছাড়াও। তো চাইলে তোমরা যে কোনো সাবজেক্টের বা যে কোনো ক্লাসের কোনো কোর্স তোমরা এখান থেকে পারচেস করতে পারো, অথবা এখানে ফ্রি কোর্স যেগুলো রয়েছে, ফ্রি ভিডিওস রয়েছে,
এখানে কুইজ রয়েছে, এগুলো তোমরা এখান থেকে নিতে পারো, ঠিক আছে। এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো বা কুইজে অংশগ্রহণ করতে পারো। তো আমি অ্যাপটিকে তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম সম্পূর্ণ ফিচারগুলো। ওকে, চলো আমরা এখন এই ক্লাস 7-এ তোমাদের যেটা জিওগ্রাফির প্রশ্নোত্তরগুলো আমরা দেখছিলাম, ঠিক আছে, সেগুলো দেখে নিই। তো এরপর দেখো আমাদের 2 নম্বরে যে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে 4টি, 1 × 4 = 4। 2-এর 1 নম্বর দেখে কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি? তো এখানে উত্তর কি লিখবে না, নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। 2-এর 2 নম্বর হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম লেখো। তো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এরপর হচ্ছে এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? উত্তর লিখবে এশিয়ার হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে কাকে চীনের ধানের গোলা বলা হয়? তো এখানে উত্তর হচ্ছে হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। এরপরের প্রশ্ন দেখো 2-এর 5 নম্বর এশিয়ার কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়? উত্তর লিখবে এশিয়ার ইয়াংসি নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়। এরপর কোন ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়? তো উত্তর হচ্ছে শরৎ ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? তো ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82°30' পূর্ব। এরপর কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে? তো সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন 3 নম্বর দেখে অনধিক 30 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে 2 × 4 নম্বর এখানে দেওয়া আছে। 3-এর 1-এর দাগে 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন? তো দেখো ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনের হয়ে থাকে, কিন্তু প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে 29 দিন করা হয়। কারণ সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবী ঘুরতে সময় নেয় 365 দিন 6 ঘন্টা। ওকে, সেই হিসাবে প্রত্যেক 4 বছর পর 24 ঘন্টা অর্থাৎ 1 দিন অতিরিক্ত থেকে যায়, সেই দিনটি যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে। ওকে, তাই এই 29 যে তারিখটা এটা হচ্ছে প্রতি 4 বছর অন্তর একবার কিন্তু ক্যালেন্ডারে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে? তো উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময়ে কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়, তাই এই অঞ্চলকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়। এটা হচ্ছে মধ্যরাত্রির দেশ, সূর্যের দেশ। পরের প্রশ্ন আমরা দেখব 3-এর 3 নম্বরে সমচাপ রেখা কাকে বলে? নির্দিষ্ট সময়ে সমুদ্র তলের সাপেক্ষে ভূপৃষ্ঠের একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে আবহাওয়া মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ বা সমপ্রেস রেখা বলে। সমচাপ রেখা বা সমপ্রেস রেখা বলে। এরপর টোকিও ইয়োকাহামা শিল্পাঞ্চলে কী কী শিল্প গড়ে উঠেছে? তো দেখো টোকিও ইয়োকাহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্পগুলি হলো কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, মোটরগাড়ি ও বিমান নির্মাণ শিল্প, পশম শিল্প, কাগজ শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ ও জৈব প্রযুক্তি শিল্প এগুলো গড়ে উঠেছে। এরপর 4 নম্বর দেখে অনধিক 50 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে 3 × 6 নম্বর দেওয়া আছে। তার 1 নম্বর দেখে ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কী? তো ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কী? না পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সবথেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেন্টিমিটার হারে কমে, আবার প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 34 মিলিবার হারে কমতে থাকে, যার জন্য পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়, ঠিক আছে, পর্বতে ওঠার সময়। এরপর সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। তো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হচ্ছে 1 নম্বর এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্র তলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। এরপর নাম্বার বি হচ্ছে বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে সাধারণত বায়ুর চাপ 980 মিলিবার থেকে 1050 মিলিবার দেখা গেছে। এরপর সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। নাম্বার ডি হচ্ছে সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। এরপর দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যগুলি এখানে লিখতে হবে। তো এখানে আমরা উত্তরটা লিখছি, এটা অক্ষরেখা, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। 1 নম্বর পার্থক্য হচ্ছে অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 3 নম্বর অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার উভয় দিকে ক্রমশ কমতে থাকে, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। তো এগুলো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য।
এরপর 4 নম্বর হচ্ছে ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তো দেখো ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হলো, আমরা 1 নম্বর দিয়ে লিখছি অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবনধারণের জন্য আদর্শ। 2 নম্বর হচ্ছে এই অববাহিকাটি উর্বর ও নবীন পলিমাটির দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। নাম্বার সি, মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করেছে। এরপর নাম্বার ডি হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের বিকাশ ও জনবহুলতা অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলেছে। নাম্বার ডি ই, অভ্যন্তরীণ নদীপথ, বন্দরের সুবিধা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। নেক্সট দেখো 5 নম্বর দাগের প্রশ্ন, অনধিক 80 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1 নম্বর দাগে টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কি কি? তো টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি হলো, 1 নম্বর টোকিও জাপানের রাজধানী, বিশ্বের বৃহত্তম জনবহুল শহর ও গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। অত্যধিক জনবহুলতার কারণে এখানে নতুন শিল্প স্থাপনে সমস্যা সৃষ্টি হয়। নাম্বার বি, জমির অপ্রতুলতা, শিল্পের সম্প্রসারণ ও শিল্প কেন্দ্র স্থাপনের অন্তরায়। অপ্রতুলতা মানে হচ্ছে জমির পরিমাণ কম, ঠিক আছে, অন্তরায় মানে হচ্ছে বাধা। তো জমির যেহেতু পরিমাণ কম, সেহেতু সেখানে শিল্প স্থাপনের একটা বাধা রয়েছে। নাম্বার ই হচ্ছে টোকিও শহর ঘনবসতিপূর্ণ বলে পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা দেখা যায়। নাম্বার ডি, পূর্বে স্থাপিত কলকারখানা থেকে পরিবেশ এত বেশি দূষিত হয় যে নতুন শিল্প স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এরপর নাম্বার ই হচ্ছে জাপান অধিকাংশ শিল্প কাঁচামাল ও খনিজ আকরিক বিদেশ থেকে আমদানি করে, তাই কাঁচামালের পরিবহন ব্যয় অত্যন্ত বেশি এবং বিদেশের উপর নির্ভরশীলতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তো এইগুলো আমরা টোকিও শিল্পাঞ্চলের যে সমস্যা সেগুলো লিখলাম। এরপর 5-এর 2 নম্বর হচ্ছে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? তো আমরা এখানে উত্তরটা লিখছি, দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার ভূপ্রকৃতি, নদ নদী, হ্রদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের স্বতন্ত্র বৈশিষ্ট্য এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশে বা চরম বৈচিত্র্যের মহাদেশে পরিণত করেছে। কারণগুলো হচ্ছে 1 নম্বর ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতম মালভূমি পামির, বৃহত্তম মালভূমি তিব্বত, প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী ও বৃহত্তম সমভূমি সাইবেরিয়া প্রভৃতি ভূপ্রকৃতির বৈচিত্র্য নির্দেশ করেন। এরপর নাম্বার বি হচ্ছে মরুভূমির বৈচিত্র্য, এই মহাদেশে আরব, সাহারা প্রভৃতি উষ্ণ মরুভূমির পাশাপাশি লাদাখ, গোবি, আনাতেলিয়া প্রভৃতি শীতল মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায়। নাম্বার সি, জলবায়ুগত বৈচিত্র্য, এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উষ্ণতম স্থান জেকোবাবাদ, শীতলতম স্থান ওইমিয়াকন এবং সর্বাধিক বর্ষণবহুল স্থান মৌসিনরাম ও শুষ্কতম স্থান বার এল খালি এই মহাদেশের জলবায়ুর চরমতার উদাহরণ। নাম্বার ডি, নদ নদী ও হ্রদের বৈচিত্র্য, পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, গভীরতম হ্রদ বৈকাল, সর্বাধিক লবণাক্ত ও নিম্নতম হ্রদ মরু সাগর এশিয়ায় অবস্থিত। এরপর 5 নম্বর বা নাম্বার ই দিয়ে আমরা লিখছি, দেখো স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য, এশিয়ার দক্ষিণে চিরসবুজ ঘন বনভূমি, উপকূলীয় অংশে লবণাম্ব উদ্ভিদের ম্যানগ্রোভ অরণ্য, উত্তরে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্য তৈগা এবং উষ্ণ মরুভূমিতে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। নাম্বার এফ, জনবসতি, এশিয়া মহাদেশের সর্বত্র জনঘনত্ব সমান নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি অত্যন্ত জনবহুল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রতিকূল জলবায়ুর কারণে স্বল্প জনবসতি দেখা যায়। এই সকল কারণে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় বা চরম বৈচিত্র্যের মহাদেশ বলা হয় এশিয়াকে। এরপর হচ্ছে দেখো 5-এর 3 নম্বর, বায়ুর চাপের তারতম্যের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। তো বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি হচ্ছে 1 নম্বর বায়ুর উষ্ণতা, বায়ুর চাপের পার্থক্যের প্রধান কারণ। সূর্যতাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, ফলে উষ্ণ বায়ু হালকা ও প্রসারিত হওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কমে। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুচাপ বাড়ে। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি ও উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। নাম্বার বি হচ্ছে ভূমির উচ্চতা, পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্রোতের প্রবল চাপে ও ভারে
বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সবথেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। নাম্বার ই হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা বলে বায়ুর চাপও কম হয়, তাই বায়ুতে জলীয় বাষ্প মিশলে বায়ুর চাপ হ্রাস পায় অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়। নাম্বার ডি পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুমণ্ডলের বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। এই কারণে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক বলে নিম্নচাপ তৈরি হয় এবং মেরু অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে কম বলে বায়ুর চাপ বেশি। 5-এর 4 নম্বর দেখা প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু কোন কোন দেশে দেখা যায়? এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এবং স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। তো নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কিনা, নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে। এই 2 নম্বর, এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। 3 নম্বর, প্রতিদিন বিকেলে পরিচালন বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। স্বাভাবিক উদ্ভিদ। তো নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগিনি, রোজউড, আয়রনউড, সেগুন, রবার, সিঙ্কোনা ইত্যাদি উদ্ভিদ এখানে দেখা যায়। তো দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের জিওগ্রাফি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার এবং সেই সঙ্গে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করলাম এবং এই প্রশ্নপত্রের প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই ভিডিও থেকে জানলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো। এটা 1 নম্বর সেট তোমাদের দেওয়া হলো, এরপর আরও কয়েকটি সেট আমি পরপর দেবো। প্রতিটা সেট অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের যে পরীক্ষা হবে সেখানে সমস্ত প্রশ্ন দেখবে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ যদি তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, অথবা তোমরা গুগলে গিয়ে কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে। গুগলে সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা অ্যাপটিকে পাবে, ঠিক আছে। তো অ্যাপটি থেকে তোমরা এখানে যে পেড কোর্স রয়েছে পেড কোর্স নিতে পারো, অথবা ফ্রি কোর্স দেওয়া যায়। ফ্রি কোর্সের ভিডিও থাকবে এবং সেখানে তোমাদের অনেক পিডিএফও দেওয়া থাকবে, সেগুলো তোমরা নিতে পারো। এবং পেড কোর্সে দেখো ক্লাস 7-এর পেড কোর্স এটা দেওয়া রয়েছে। এখানে অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া থাকবে এবং প্রশ্নোত্তর দেওয়া থাকবে, নমুনা প্রশ্নপত্রের সিট দেওয়া থাকবে অনেকগুলো, তার সঙ্গে প্র্যাকটিস সেট দেওয়া থাকবে। নমুনা প্রশ্নপত্র যেগুলো থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণ উত্তর করে দেওয়া থাকবে এবং প্র্যাকটিস সেট দেওয়া থাকবে প্র্যাকটিস করার জন্য, এবং বিভিন্ন টেস্ট তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। এই টেস্টগুলোর পিডিএফ এবং ভিডিও সব কিছু কিন্তু দেওয়া থাকবে। ওকে, এখানে দেখো বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, বিজ্ঞান এবং ইংরেজি এগুলো কিন্তু থাকবে। ওকে, তো এটা তোমরা যদি পারচেস করতে চাও এখানে প্লে লিস্টে ক্লিক করে আগে ডিটেলসটা দেখে নিতে পারো। এখানে কন্টেন্টে ক্লিক করবে, কন্টেন্টে ক্লিক করে কী আছে এগুলো দেখো, বাংলা, হিস্ট্রি এই সব কিছু এখানে দেওয়া আছে। যদি আমরা সায়েন্সে ক্লিক করি, সায়েন্সে ক্লিক করে এখানে পিডিএফগুলো দেখতে পাবে এই অপশানে। তারপর দেখো এখানে পিডিএফগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে, অথবা এখান থেকে তোমরা যে দেখতে পারবে এবং ডাউনলোডও করে নিতে পারবে, ঠিক আছে। আর পারচেস করার জন্য তোমরা অনলাইনে কিন্তু পেড করতে হবে। অনলাইনে পে করলে তোমরা কিন্তু এটা পারচেস মানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর থেকে কিন্তু তোমরা কন্টেন্ট এর মধ্যে যা কিছু দেওয়া আছে সবগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো চাইলে তোমরা কিন্তু এখানে নিতে পারো। এই যে বাই নাও অপশান দেওয়া আছে, বাই নাওতে ক্লিক করলে তোমরা কিন্তু এটা বাই করতে, এই যে বাই নাও রয়েছে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের অনলাইনে এটাকে পেড করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু এখানে নিতে পারো। তো যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে পরের ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে লাইক করবে, আর ভিডিওটিকে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।